এখন ক্লাসে আলোচনা হবে মডার্ন হিস্ট্রি নিয়ে। মডার্ন হিস্ট্রিতে গভর্নর জেনারেলস অফ বেঙ্গল। মডার্ন হিস্ট্রি হচ্ছে কম্পিটিটিভের জিকে পার্টের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখান থেকে সব পরীক্ষাতেই মোটামুটি 2-4 নম্বর করে প্রশ্ন থাকে, যে কোনো পরীক্ষা হোক সেখানে জিকে পার্ট থাকলে সেখানে মডার্ন হিস্ট্রি থেকে কোয়েশ্চেন থাকবেই। তো আমরা আজকে সেই মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করব। মডার্ন হিস্ট্রিতে গভর্নর জেনারেলস অফ বেঙ্গল শুধুমাত্র আজকে এই পার্টটা হবে। এরপরে আলাদা ভিডিওতে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া আর ভাইসরয়েস অফ ইন্ডিয়া, ওই দুটো আমরা আলাদা ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব, যাতে সকলের বুঝতে সুবিধা হয়। যার নোট করা দরকার হবে নোট করে নিতে পারো, আর না হলে ভিডিওটাকে 3-4 বার দেখে নেবে। এখান থেকে সব পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে। আচ্ছা, 1757-তে হয়েছিল পলাশির যুদ্ধ, তারপরে হয়েছিল 1764-তে বক্সারের যুদ্ধ। তারপরে লর্ড ক্লাইভ হয়ে গেলেন গভর্নর ওই সময় বাংলা। তার পরবর্তীকালে আস্তে আস্তে গভর্নর জেনারেলস এই পদটা সৃষ্টি হলো। তো এই পদটা কে তৈরি করেছিলেন, তারপরে আর কারা কারা এই পদে বসেছিলেন, সেই নিয়েই হচ্ছে আজকের ক্লাস। আর তাদের সময় কি কি ঘটনা ঘটেছিল। পুজোর পরে কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, ইংলিশ সমস্ত কিছু ধরে একদম প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে। এখানে ভিডিও রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে ক্লাস করানো হবে একদম অফলাইনে। যার যা সমস্যা হবে সমস্ত কিছু ক্লাসেই সলভ করে শেখানো হবে। যাদের ইচ্ছে হবে তারা এখানে নম্বরে যোগাযোগ করতে পারো। সাবজেক্টে চলে আসছি আমরা। ওয়ারেন হেস্টিংস, ওনার টাইম পিরিয়ড হচ্ছে 1772 থেকে 1785। এই সময়টায় উনি গভর্নর পদে ছিলেন। আচ্ছা, কি বলছে, গভর্নর অফ বেঙ্গল 1772 অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইন 1774 থ্রু রেগুলেটিং অ্যাক্ট 1773। অর্থাৎ উনি প্রথমে 1772 সালে গভর্নর ছিলেন বাংলা, তারপর হয়ে গেলেন 1774-এ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অর্থাৎ গভর্নর থেকে হয়ে গেলেন গভর্নর জেনারেল। কী করে না, থ্রু রেগুলেটিং অ্যাক্ট 1773, অর্থাৎ 1773 সালে একটা রেগুলেটিং অ্যাক্ট পাস করালেন, যার মাধ্যমে ওনার পদটা গভর্নর থেকে হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অ্যাবলিশ ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থায় যে দ্বৈত শাসন ব্যবস্থা চলছিল সেটাকে উনি বন্ধ করে দিলেন বা রদ করলেন। ডিভাইডেড বেঙ্গল ইন্টু ডিস্ট্রিক্টস, বাংলাকে অনেকগুলো ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলাতে ভাগ করে দেওয়া হলো। অ্যান্ড অ্যাপয়েন্টেড কালেক্টর অ্যান্ড রেভিনিউ অফিসিয়ালস, অর্থাৎ রাজস্ব আদায় করার জন্য উনি কালেক্টর আর রেভিনিউ এই সমস্ত আধিকারিকদের নিযুক্ত করলেন। এস্টাবলিশ ইন্ডিয়াস ফার্স্ট সুপ্রিম কোর্ট ইন ক্যালকাটা, কলকাতাতে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলো। ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল উইথ উইলিয়াম জোন্স ইন 1784, উইলিয়াম জোন্সের সহায়তায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তৈরি হলো 1784 সালে। অ্যান্ড রোড ইন্ট্রোডাকশন টু দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য গীতা বাই চার্লস উইলকিন্স। আচ্ছা, গীতাকে ইংলিশে ট্রান্সলেট করা হলো চার্লস উইলকিন্সের সহায়তায়। চার্লস উইলকিন্স ওনার সহায়তায় গীতা ইংলিশ ট্রান্সলেশন হলো। আর উইলিয়াম জোন্সের সহায়তায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1784 সালে প্রতিষ্ঠিত হলো। তাহলে এখানে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রশ্ন আসে। এখানে প্রত্যেকটা পয়েন্টই খুব দরকারি মনে রাখার, বারে বারে রিভিশন দিতে হবে। আচ্ছা, দেওয়ানি, ফৌজদারি আদালত, ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপিলেট কোর্টস, রিডিফাইন্ড হিন্দু মুসলিম লস। কী করেছিলেন, দেওয়ানি, যে দেওয়ানি আদায় করা হতো সেই দেওয়ানি। ফৌজদারি আদালত তৈরি করেছিলেন। ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপিলেট কোর্ট, অর্থাৎ প্রত্যেকটা জেলাতে অ্যাপিলেট কোর্ট স্থাপন করেছিলেন। রিডিফাইন্ড হিন্দু মুসলিম লস, ওই সময়ের সমাজে হিন্দু মুসলিমদের যে ল ছিল সেটাকে নতুনভাবে সংস্কার করা হয়েছিল, রিডিফাইন করা হয়েছিল। নেক্সট, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এন্ডেড উইথ ট্রিটি অফ সলভাই, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ শেষ হয়েছিল
কী করে না সলবাইয়ের সন্ধির মাধ্যমে। আচ্ছা, যুদ্ধটা শুরু হয়েছিল 1776 সালে অ্যাংলো মারাঠা ওয়ার, ইংরেজদের সাথে মারাঠাদের, আর শেষ হয়েছিল 1782 সালে সলবাইয়ের সন্ধির মাধ্যমে। নেক্সট বলছে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। ফার্স্ট অ্যাংলো মারাঠা গেল, আর সেকেন্ড অ্যাংলো মাইসোরও হয়েছিল 1780 থেকে 84, মানে ওনার সময়তেই। আচ্ছা, শেষ হয়েছিল কী করে না ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে। আর কি যুদ্ধ হয়েছিল? রোহিল্লা ওয়ার 1774-এ, আর 1784-এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে তিনটে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, আর রোহিল্লা ওয়ার। প্রথমেরটা হচ্ছে 1776 থেকে 1782 সলবাইয়ের সন্ধি, 1780 থেকে 1784 ম্যাঙ্গালোরের সন্ধি। রোহিল্লা ওয়ারটা অল্প সময় হয়েছিল 1774-এ, ওটার কোনো কিছু আর বলা নেই, যাই হোক আগের দুটো বেশি ইম্পর্ট্যান্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে কত সালে পাস হয়েছিল? 1784 সালে। নেক্সট আসছি আমরা লর্ড কর্নওয়ালিস, খুব ইম্পর্ট্যান্ট, 1786 থেকে 1793। লর্ড কর্নওয়ালিসের টাইম পিরিয়ড হচ্ছে 1786 থেকে 1700। এখানে প্রত্যেকটা তার শাসনকাল, কোন যুদ্ধ, যুদ্ধের সময়, যুদ্ধের সন্ধি, কোন অ্যাক্টের সাল, ওই অ্যাক্টের মাধ্যমে কোন পদে পরিণত হলো, সমস্ত কিছু ভীষণ দরকারি। ফার্স্ট পারসন টু কোডিফাই লজ 1793। আচ্ছা, উনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি লকে কোডিফাই করেছিলেন। কত সালে? 1793 সালে। ইজারাদারি সিস্টেম বাই হেস্টিংস 1773 রিপ্লেসড বাই হিম পার্মানেন্ট সেটেলমেন্ট অর জমিনদারি সিস্টেম 1793। অর্থাৎ ওনার আগে যিনি ছিলেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, উনি 1773 সালে ইজারাদারি সিস্টেমে শুরু করেছিলেন। সেইটাকে কর্নওয়ালিস কী করেছিলেন? রিপ্লেস করে পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিনদারি সিস্টেম শুরু করেছিলেন 1793 সালে, চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি সিস্টেম। ক্রিয়েটেড পোস্ট অফ ডিস্ট্রিক্ট জাজ নোন অ্যাজ ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া। আরেকটা কী করেছিলেন? আগের জন যিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস, উনি বেঙ্গলকে ডিস্ট্রিক্টে ভাগ করে দিয়েছিলেন, আর ইনি হচ্ছে ডিস্ট্রিক্টে জজের পদটা স্থাপন করেন, পদের সৃষ্টি করেন, যে ডিস্ট্রিক্ট জাজ হবে একজন। আচ্ছা, ওনাকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া। এটা পরীক্ষার কোয়েশ্চেন দেখা যায়, সিভিল সার্ভিসেস, ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া নামে কে পরিচিত? তো সেটা হচ্ছে কর্নওয়ালিস। ইজারাদারি সিস্টেমটা হয়েছিল 1773 সালে, 20 বছর বাদে ওটাকে ইনি পাল্টে পার্মানেন্ট সেটেলমেন্ট বা জামিনদারি সিস্টেম করে দিয়েছিলেন 1793 সালে। এছাড়া উনি আরও কিছু কাজ করেছিলেন। বলছে বেঙ্গল, বিহার, ওড়িশার ডিস্ট্রিক্ট অফ বেনারস অ্যান্ড নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ মাদ্রাস। অর্থাৎ উনি যে ডিস্ট্রিক্ট জাজ এই পদটা সৃষ্টি করলেন, তার আগে ওয়ারেন হেস্টিংস করেছিলেন বেঙ্গলকে ডিস্ট্রিক্টে ভাগ করে শুধুমাত্র কালেক্টর আর রেভিনিউ অফিসিয়াল, অর্থাৎ রাজস্ব আদায়ের জন্য কালেক্টর আর আধিকারিক নিয়োগ করেছিলেন। উনি ডিস্ট্রিক্টে জাজ পদটা সৃষ্টি করেছিলেন। তো সেটা কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, কোন কোন জায়গাতে হয়েছিল? বেঙ্গল, বাংলা, বিহার, উড়িষ্যা, আর ডিস্ট্রিক্টস অফ বেনারস, বেনারসের কিছু ডিস্ট্রিক্টে, অ্যান্ড নর্দার্ন ডিস্ট্রিক্টস অফ মাদ্রাস। মাদ্রাস হচ্ছে সাউথে, তো সেই মাদ্রাসের নর্দার্ন উত্তরের কিছু জেলাতে এই ডিস্ট্রিক্ট জাজ এই পোস্টের সৃষ্টি হয়েছিল। বাংলা, বিহার, উড়িষ্যা টোটালটা বেনারসের নির্দিষ্ট কিছু ডিস্ট্রিক্ট, আর মাদ্রাসের নর্দার্ন ডিস্ট্রিক্ট। নেক্সট আরেকটা কী হচ্ছে, আন্ডারটুক পুলিশ রিফর্মস। পুলিশের রিফর্ম করেছিল, সংশোধন করেছিল, অ্যান্ড রিফর্ম অফ দ্য জুডিশিয়ারি। এছাড়াও আইন ব্যবস্থার রিফর্ম করেছিলেন, সংস্কার করেছিলেন। কত সালে? 1793 সালে। তো এখানে আমরা দেখছি উনি পুলিশের রিফর্ম করছেন, জুডিশিয়ারি রিফর্ম করছেন, ল কোডিফাই করছেন, ডিস্ট্রিক্ট জাজ এই পোস্টের সৃষ্টি করছেন। তো সমস্ত কিছু আইনের সাথে জড়িত এই সমস্ত কাজগুলো উনি করেছিলেন। তো
তো সেই এগুলো থেকে মনে রাখা যাবে যে ওনাকে ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে। তাহলে এটা গেল হচ্ছে কর্নওয়ালিস। খুব ইম্পর্ট্যান্ট দুজন গেল, ওয়ারেন হেস্টিংস আর কর্নওয়ালিস। তারপর আসছে স্যার জন সোর, সোর বা সোরে। 1793 থেকে 1798 ওনার টাইম পিরিয়ড হচ্ছে এটা। উনি কি করেছিলেন? প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন প্ল্যানিং দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ কর্নওয়ালিস যে পার্মানেন্ট সেটেলমেন্ট করলেন, যেটা প্রথমে ছিল ইজারাদারি সিস্টেম ওয়ারেন হেস্টিংসের সময় 1773 সালে, সেইটাকে কর্নওয়ালিস 1793 সালে পাল্টিয়ে পার্মানেন্ট সেটেলমেন্ট অথবা জামিনদারি সিস্টেম করলেন। সেইটার প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল স্যার জন সোরে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস ফার্স্ট চার্টার অ্যাক্ট। অনেকগুলো চার্টার অ্যাক্ট পাস হয়েছিল, তার মধ্যে ফার্স্ট যে চার্টার অ্যাক্ট 1793 সালে পাস হয়েছে সেটা স্যার জন সোরে উনি পাস করিয়েছিলেন ওনার টাইম পিরিয়ড, ওনার শাসনকালে। ফেমাস ফর ইজ নন ইন্টারফিয়ারেন্স পলিসি, উনি ওনার নন ইন্টারফিয়ারেন্স পলিসির জন্য পরিচিত ছিলেন, বিখ্যাত ছিলেন। আচ্ছা, ওনার সময় কী যুদ্ধ হয়েছিল? ব্যাটল অফ খারলা বিটুইন নিজাম অ্যান্ড মারাঠাস। খারলার যুদ্ধ হয়েছিল হায়দ্রাবাদের নিজাম আর মারাঠাদের মধ্যে। কত সালে? 1759। তাহলে এটা গেল হচ্ছে স্যার জন সোরে 1793 থেকে 1798। ফার্স্ট চার্টার অ্যাক্ট 1793 উনি পাস করিয়েছিলেন। ব্যাটল অফ খারলা হয়েছিল 1759। নেক্সট আসছে ওয়েলেসলি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ওয়েলেসলি টাইম পিরিয়ড 1798 থেকে 1805। এখানে 3 করা আছে, এটা ঠিক করে নিতে হবে, ওটা হবে 1798 থেকে 1805। ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। এখানে অনেক গভর্নর জেনারেল আছেন, তারা বিভিন্ন রকম নীতি এনেছিলেন। তো কোনটা কার সময় কত সালে কে করেছিলেন সেগুলো এখানে সব ভালো করে পড়ার সময় সতর্ক থাকতে হবে যে কোনটা কার সময় হচ্ছে, কে কোন আইন পাস করাচ্ছে, কে কোন নীতি পাস করাচ্ছে। যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত নীতি হচ্ছে কর্নওয়ালিসের, আর ওয়েলেসলির হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। আচ্ছা, মাদ্রাস প্রেসিডেন্সি ফর্ম ওনার সময় মাদ্রাস প্রেসিডেন্সি তৈরি হলো। সাবসিডিয়ারি ট্রিটি হলো হায়দ্রাবাদের নিজামের সাথে 1798 সালে। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হলো চতুর্থ ইঙ্গ মারাঠা মহীশূর যুদ্ধ 1799-তে, তাতে টিপু সুলতান মারা গেছিলেন। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, টিপু সুলতান মারা যান চতুর্থ অ্যাংলো মাইসোর ওয়ার। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজ সেট আপ হয় 1800-তে। কলকাতায় যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 সালে। আচ্ছা, ওনাকে বেঙ্গল টাইগার নামে পরিচিত ছিলেন, বিখ্যাত ছিলেন। ব্রড সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট 1799-তে, অর্থাৎ খবরের কাগজে প্রেস অ্যাক্ট পাস করিয়েছিলেন কত সালে? 1799 সালে। আর 1799-তেই তার আরেকটা ইম্পর্ট্যান্ট যুদ্ধ হয়েছিল কি? ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, যাতে টিপু সুলতান মারা যায়। আচ্ছা, এখানে আমরা বললাম যে লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলেন। তো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স এতে কোন কোন রাজ্য গ্রহণ করেছিল তার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো থেকে প্রিলিমিনারি কোয়েশ্চেন তো আসেই, এছাড়া যারা WBCS দিতে চাও সেখানেও এই নোটসগুলো খুব দরকারি। তো যাদের নোটসের দরকার পড়বে, এমনিতে তো ভর্তি নেওয়া হচ্ছে, যদি কেউ ভর্তি হতে চাও তাহলে তো নোটসগুলো হাতে পাবেই। আর যদি তাছাড়াও যদি কারো নোটসের দরকার পড়ে তারা জানাতে পারো।
আচ্ছা, আমরা দেখে নেব যে এখানে কত কত সালে কোন কোন স্টেট সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগ দিয়েছিল। তো ফার্স্টে হচ্ছে হায়দ্রাবাদের নিজাম বলে দেওয়াই হয়েছে 1798 সালে। নেক্সট হচ্ছে মাইসোর আর তাঞ্জোর, ওই দুটোই হচ্ছে 1799-তে। আওয়াধ হচ্ছে 1801। পেশোয়া, মারাঠাদের মধ্যে অনেকগুলো ভাগ ছিল, পেশোয়া, সিন্ধিয়া, গায়কওয়াড়। তো পেশোয়ারা নিয়েছিল 1802 সালে, সিন্ধিয়া আর গায়কওয়াড় এরা হচ্ছে 1803 সালে। এখানে সবথেকে প্রথম এন্ট্রি করেছিল এই 7টা স্টেট। এই 7টা স্টেটের লিস্ট করে দেওয়া হয়েছে, সালগুলো মনে রাখতে হবে। সবথেকে প্রথম হায়দ্রাবাদের নিজাম 1798। নেক্সট মাইসোর তাঞ্জোর 1799। 1800-তে কিছু হয়নি। 1801, 2, 3-এ 1-এ আওয়াধ, 2-তে পেশোয়া, 3-এ 2টো সিন্ধিয়া আর গায়কওয়াড়। এইটা হচ্ছে স্টেটস এন্টার ইন্টু সাবসিডিয়ারি অ্যালায়েন্স। নেক্সট হচ্ছে জর্জ বার্লো আর মিন্টো ওয়ান, এই দুটো এখানে একসাথে করে দেওয়া আছে। আমাদের সময়কাল খুব বেশি নয়, মিন্টো ওয়ানের তাও একটু আছে, কিন্তু জর্জ বার্লোর খুব বেশি সময়কাল নয়। তো এখানে ছোটো ছোটো পয়েন্টই আছে, খুব বেশি দরকারি পয়েন্ট এখানে নেই, এই জন্য একসাথে করে দেওয়া হয়েছে। আচ্ছা, জর্জ বার্লো হচ্ছে 1805 থেকে 1807। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 হবে, ওটা 1803 করা আছে। পড়ার সময় একটু দেখে নেবে সবাই। তাহলে হচ্ছে জর্জ বার্লো 1805 থেকে 1807। কী হয়েছিল? ভেলোর মিউটিনি, ভেলোরে বিদ্রোহ হয়েছিল 1806 সালে, 22 সোলজার্স, সৈনিকরা করেছিল। আরেকটা কী হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার এন্ডেড। আচ্ছা, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার যেটা শুরু হয়েছিল ওয়েলেসলির সময়, সেইটা শেষ হয়েছিল জর্জ বার্লোর সময়। নেক্সট হচ্ছে এই ওয়ারগুলো একটা পরে ভিডিও করে সবকটা শুরু শেষ সালগুলো আর কোন চুক্তির মাধ্যমে হয়েছিল সেইগুলো সব করে দেওয়া হবে। চ্যানেলটা সবাই ফলো করতে থাকবে, দেখতে থাকবে, আস্তে আস্তে ওগুলো নোটসগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিন্টো ওয়ান। তাহলে জর্জ বার্লোর দুটো গেল, ভেলোর মিউটিনি আর সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। ভেলোর মিউটিনি হয়েছিল 1806 সালে। ওনার হচ্ছে 5 থেকে 7 অবধি টাইম পিরিয়ড, 1805 থেকে 1807। মিন্টো ওয়ান 1807 থেকে 1813। ওনার সময়ও চার্টার অ্যাক্ট পাস হয়েছিল 1813-তে, আর রঞ্জিত সিংয়ের সাথে একটা সন্ধি হয়েছিল অমৃতসরে 1809। 1807 থেকে 1813, 1809-তে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং এর সাথে, আর সেকেন্ড হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। এই দুজনের দুটো পয়েন্টই আছে, আর বেশি কিছু ইম্পর্ট্যান্ট এখান থেকে নেই। নেক্সট আসছে হেস্টিংস। একদম শুরুতে ছিল ওয়ারেন হেস্টিংস, আর এটা হচ্ছে শুধু হেস্টিংস, লর্ড হেস্টিংস। সেটা পড়ার সময় সবাই খেয়াল করবে। কী নামের 2-3জন ব্যক্তি আছে, মিন্টো ওয়ান, মিন্টো টু। এখানে যেমন মিন্টো ওয়ান গেল গভর্নর জেনারেলস অফ বেঙ্গলে, মিন্টো টু আবার পরে আসবে। তো সেগুলো সবাই একটু পড়ার সময় দেখে পড়বে। আচ্ছা, হেস্টিংস হচ্ছে 1813 থেকে 1823, 10 বছর। কী হয়েছিল ওনার সময় আমরা দেখে নেব। অ্যাডপ্টেড দ্য পলিসি অফ ইন্টারভেনশন অ্যান্ড ওয়ার। তারপরে হচ্ছে অ্যাংলো নেপাল ওয়ার 1813 থেকে 1823, মানে ওনার যে টাইম পিরিয়ডটা সেটাই অ্যাংলো নেপাল ওয়ার। নেক্সট হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1817 থেকে 1818। অ্যাংলো নেপাল ওয়ারটা হচ্ছে ওনার টাইম পিরিয়ড যেটা, সেটাই মনে রাখার জন্য সুবিধা। আচ্ছা, introduce রায়তওয়াড়ি সেটেলমেন্ট ইন মাদ্রাস, আসাম অ্যান্ড বম্বে বাই থমাস মুনরো দ্য গভর্নর। সেই সময় ল্যান্ড রেভিনিউ কিছু সিস্টেম ছিল এখানে, যেমন রায়তওয়াড়ি সেটেলমেন্ট, মহলওয়াড়ি সেটেলমেন্ট। তো উনি রায়তওয়াড়ি সেটেলমেন্টটা শুরু করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। যেমন কর্নওয়ালিস করেছিলেন পার্মানেন্ট সেটেলমেন্ট, তো রায়তওয়াড়ি সেটেলমেন্ট করেছিলেন হেস্টিংস। কোথায় কোথায় করেছিলেন?
মাদ্রাস, আসাম আর বম্বে, তখন বম্বে বলা হতো। থমাস মুন্ডো যিনি ওনার গভর্নর ছিলেন উনি রেকমেন্ড করেছিলেন ওনাকে। তাহলে মাদ্রাস, আসাম আর বম্বে। এখন মুম্বাই হয়ে গেছে, কিন্তু তখন সেটাকে বম্বে বলা হতো, তাই অনেক জায়গাতেই বম্বে লেখা থাকে বইতে। নেক্সট হচ্ছে আমহার্স্ট। আমহার্স্ট হচ্ছে 1823 থেকে 1828, 5 বছর। কী হয়েছিল ওনার সময়? ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার 1824 থেকে 1826, প্রথম ইঙ্গো বর্মা যুদ্ধ হয়েছিল। মায়ানমারকে তখন বার্মা বলা হতো, তো বার্মিজদের সাথে অ্যাংলোদের ওয়ার হয়েছিল 1824 থেকে 1826-এ। সেটা কি করে এন্ড হয়েছিল না, সাইন্ড ট্রিটি অফ গান্ডাবু 1826, এই চুক্তির মাধ্যমে শেষ হয়। অ্যাকিউজিশন অফ মালয় পেনিনসুলা অ্যান্ড ভরতপুর কী করেছিল না, মালয় যে মালভূমি অঞ্চল সেইটা আর ভরতপুর, এগুলো উনি অ্যাকুইজ করেছিলেন, মানে তখন ইংরেজদের অধীনে এনেছিলেন। তো এইটা গেল হচ্ছে আমহার্স্ট। এই হলো আজকে আমাদের গভর্নর জেনারেলস অফ বেঙ্গল। আমহার্স্টের সময় ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার 24 থেকে 26, ট্রিটি অফ গান্ডাবুর মাধ্যমে এন্ড হয় 1826-এ। আর অ্যাকুইজিশন অফ মালয় পেনিনসুলা অ্যান্ড ভরতপুর সেটা হচ্ছে 1826-এ। কারণ এটা মনে রাখার জন্য বেশি সোজা, কারণ 26-এ সবই, আর যুদ্ধটাও 24 থেকে 26-এ। আর কোনো কিছু ইম্পর্ট্যান্ট এমন কিছু নেই এখানে। এরপর আমরা তাহলে এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি, জন সোরে, তারপরে লাস্টে যে এলো হেস্টিংস। আচ্ছা, পুজোর পরে কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে যোগাযোগ করতে পারো। সমস্ত কিছু জিনিস বেসিক থেকে একদম হাতে ধরে শেখানো হবে। সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল নলেজ, যা সমস্ত কিছু একদম নোটস দিয়ে দেওয়া হবে। মক টেস্ট নেওয়া হবে। যে বুঝতে পারবে না অফলাইনে তাদের বুঝিয়ে দেওয়া হবে সবটাই। যাদের দরকার হবে তারা এখানে যোগাযোগ করতে পারো। তো আজকে এটাই গেল আমাদের গভর্নর জেনারেলস অফ বেঙ্গলের ওপর একটা ডিটেলসে আলোচনা করা হলো। এরপর নেক্সট ক্লাসে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ অবধি সবাই ক্লাসটা দেখতে থাকো। একবারে না বুঝলে 2বার 3বার করে দেখে নেবে। যাদের নোট করার হবে নোট করে নেবে। আর যদি কারো নোটসের দরকার পড়ে নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর কারণ মেন পেপারে হিস্ট্রি থাকলে তখন এখান থেকে কোশ্চেন আসবে, তখন এগুলো নোটস লাগতে পারে। এছাড়াও ভর্তির জন্য যাদের যোগাযোগ করার হবে তারা যোগাযোগ করতে পারো ওই নাম্বারে। সামনে অনেক পরীক্ষা আছে। তাহলে এরপর নেক্সট গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া আর তারপর ভাইস রয়্যালস অফ ইন্ডিয়া নিয়ে এইভাবে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে। সবাই দেখে নেবে, ভিডিও দেখতে থাকো, যার শেয়ারও করে দিও।